তুমি ফকি, আমি কাঁদছি কি হাসছি তা দিয়ে তোমার দরকার? না, দরকার কিছু নেই। তবে তোমার কান্না শুনে ভাবলাম। ভাবতে তোমাকে হবে না ছোট সর্দার, তুমি যাও, যাও তুমি এখান থেকে। ঠিক ৭০ বছর আগে ১৯৫৬ সালের ৩রা আগস্ট ঢাকার সদরঘাট এলাকার রূপমহল সিনেমা হলে মুক্তি পেয়েছিল মুখ ও মুখোশ। সেটি ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানে নির্মিত প্রথম বাংলা সবাক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবিটির উদ্বোধন করেছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর শেরেবাংলা এ.কে ফজলুল হক। পরিচালনা করেছিলেন আব্দুল জব্বার খান, যিনি চলচ্চিত্র নির্মাণ সম্পর্কে প্রায় কিছুই জানতেন না, কিন্তু স্বপ্ন দেখতে জানতেন। আজকের দিনটি শুধু একটি চলচ্চিত্রের মুক্তির দিন নয়, বাংলাদেশের সিনেমার জন্মদিনও। কারণ এই একটি ছবির হাত ধরেই শুরু হয়েছিল এদেশের চলচ্চিত্র শিল্পের সংগঠিত যাত্রা। মুখ ও মুখোশ প্রমাণ করেছিল সব প্রতিকূলতা জয় করেও এদেশের মাটিতে বাংলা ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করা সম্ভব। সেই সাহসী উদ্যোগী পরবর্তী ৭ দশকে বাংলাদেশের চলচ্চিত্রের ভিত্তি গড়ে দেয়। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তানে কোনো চলচ্চিত্র নির্মিত হতো না। কলকাতা তখন বাংলা চলচ্চিত্রের প্রধান কেন্দ্র, অন্যদিকে লাহোর ছিল পাকিস্তানি চলচ্চিত্রের অন্যতম ঘাঁটি। পূর্ব পাকিস্তানের প্রেক্ষাগৃহগুলোয় চলত কলকাতার বাংলা ছবি, হিন্দি ছবি, পশ্চিম পাকিস্তানের উর্দু ছবি ও হলিউডের চলচ্চিত্র। কিন্তু এ অঞ্চলের নিজস্ব চলচ্চিত্র শিল্প বলে কিছুই ছিল না। চলচ্চিত্র গবেষক ও বিখ্যাত আলোকচিত্রী মীর শামসুল আলম বাবু মনে করেন, মুখ ও মুখোশ বাস্তবিক অর্থেই ছিল এক বিপ্লবের নাম। মুখোমুখোশ শুধু চলচ্চিত্র নয়, এটি একটি বিপ্লব, এটি একটি প্রতিবাদ, এবং এই প্রতিবাদ ও বিপ্লবের জয়ী ব্যক্তির একটি চলচ্চিত্র নিদর্শন হলো মুখোমুখোশ। বাংলা ভাষা, সংস্কৃতি এবং বাঙালিয়ানার চলচ্চিত্রিক নিদর্শন হলো মুখোমুখোশ। ১৯৫৩ সালের জানুয়ারিতে কিছু সূত্রে মার্চ মাসে পরিসংখ্যান ব্যুরোর পরিচালক ডক্টর আব্দুস সাদেক পূর্ব পাকিস্তানে চলচ্চিত্র নির্মাণ নিয়ে একটি সভার আয়োজন করেন। তিনি বলেছিলেন, বিদেশি ছবির বদলে স্থানীয় ছবি নির্মিত হওয়া উচিত। সে সভাতেই গুলিস্তান সিনেমা হলের মালিক অবাঙালি খান বাহাদুর ফজল আহমেদ, কিছু সূত্রে তার নাম ফজলে দোসানি, দাবি করেন পূর্ব পাকিস্তানের আর্দ্র আবহাওয়ায় চলচ্চিত্র নির্মাণ সম্ভব নয়। এ মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন নাট্যকর্মী আব্দুল জব্বার খান। তিনি বলেন, এখানে যখন ভারতীয় ছবির শুটিং হয়েছে, তাহলে পূর্ণাঙ্গ বাংলা ছবি কেন হবে না? সেখানেই তিনি ঘোষণা দেন তিনি ছবি বানিয়ে দেখাবেন। সেই একটি চ্যালেঞ্জই বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস বদলে দেয়। আব্দুল জব্বার খানের এই চ্যালেঞ্জের জবাবেই, যে দেশে কোনো ক্যামেরা নেই, শব্দ ধারণ পদ্ধতি নেই, ল্যাবরেটরি নেই, এডিটিং ফ্যাসিলিটি নেই, সেই দেশে বসে উনি ক্যামেরা নিয়ে এসে কলকাতা থেকে ল্যাবরেটরিতে উনি লাহোরে গিয়ে কাজ করে এবং একটি সামান্য টেপ রেকর্ডার জোগাড় করে উনি চলচ্চিত্রটি বানিয়েছিলেন। সবচেয়ে বড় সংকট ছিল নারী অভিনয় শিল্পী। সেই সময় সমাজের দৃষ্টিভঙ্গির কারণে মেয়েরা চলচ্চিত্রে অভিনয় করতে চাইতেন না। শেষ পর্যন্ত সংবাদপত্রে বিজ্ঞাপন দেয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্সের ছাত্রী জহরত আরা, ইডেন কলেজের এর ছাত্রী পিয়ারি বেগম এবং কলকাতার শিল্পী পূর্ণিমা সেনগুপ্ত এগিয়ে আসেন। পূর্ণিমা সেনগুপ্ত অভিনয় করেন নায়িকা কুলসুমের চরিত্রে। পিয়ারি বেগম নাম বদলে হন নাজমা। পরিচালক আব্দুল জব্বার খান নিজেই অভিনয় করেন নায়ক আফজালের চরিত্রে। ডাকাত সর্দারের ভূমিকায় ছিলেন অট্টহাসির জন্য বিখ্যাত ইনাম আহমেদ। তাদের প্রায় সবাই ছিলেন চলচ্চিত্রে সম্পূর্ণ অনভিজ্ঞ। অনেকেই কোনো পারিশ্রমিক ছাড়াই অভিনয় করেছিলেন শুধু ইতিহাসের অংশ হওয়ার আকাঙ্ক্ষা থেকে। তার নিজের লেখা একটি গল্প ডাকাত, সেটা অবলম্বনে চলচ্চিত্রটি কি হয়েছে না হয়েছে সেটা বড় কথা নয়, বড় কথা হলো অবাঙালিদের চ্যালেঞ্জের জবাবে তিনি সফল হয়েছিলেন। ১৯৫৬ সালের ৩রা আগস্ট এই চলচ্চিত্রটি মুক্তি পেয়েই আসলে বাঙালির, বাংলার, বাঙালিয়ানার জয় হয়েছিল। তখন পূর্ব পাকিস্তানে কোনো চলচ্চিত্র ল্যাব ছিল না।
তাই ছবির নেগেটিভ নিয়ে যাওয়া হয় লাহোরের শাহনূর স্টুডিওতে। সেখানে সম্পন্ন হয় নেগেটিভ ডেভেলপ, সম্পাদনা ও প্রিন্ট তৈরির কাজ। কিন্তু এত কষ্টের পরও নতুন বাধা। ঢাকার পরিবেশকেরা প্রথমে ছবিটি মুক্তি দিতে রাজি হননি। তাদের ধারণা ছিল স্থানীয়ভাবে নির্মিত বাংলা ছবি দর্শক দেখবে না। শেষ পর্যন্ত পাকিস্তান ফিল্ম ট্রাস্ট ও পাকিস্তান ফিল্ম সার্ভিস পরিবেশনার দায়িত্ব নেয়। এই চলচ্চিত্রটি উদ্বোধন করতে এসেছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হক। তিনি বলেছিলেন যে ক্যামেরা নেই, ল্যাবরেটরি নেই, রিডিং ফ্যাসিলিটি নেই, কিভাবে ছবিটি বানালেন? বাপের বেটার মতো কাজ করেছেন। আসলেই তাই। আব্দুল জব্বার খান সেই অবাঙালি চলচ্চিত্র প্রদর্শক ফজলে দোসানির কথার প্রতিবাদ স্বরূপ কোনো রকম পূর্ব ধারণা না নিয়েই তিনি ক্যামেরাবিহীন, ল্যাবরেটরিবিহীন, রিডিং ফ্যাসিলিটিবিহীন, ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দারের মতোই তিনি আসলে একটি চলচ্চিত্র পূর্ণাঙ্গ পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র বানিয়ে এই দেশবাসীকে উপহার দিয়েছিলেন। এবং সেই উপহারের পর থেকেই পরের বছর চলচ্চিত্র উন্নয়ন সংগঠন গঠিত হয়, স্টুডিও গঠিত হয় এবং তারপরে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের শুরু হয়। মুখ ও মুখোশ শুধু আব্দুল জব্বার খানের একার স্বপ্ন ছিল না, এটি ছিল একদল স্বপ্নবাজ মানুষের সম্মিলিত প্রয়াস। ছবিটির সঙ্গীত পরিচালনা করেন পরবর্তী সময়ে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের কিংবদন্তি সমর দাস। গান করেন কিংবদন্তি শিল্পী আব্দুল আলিম ও মাহবুবা হাসনাত। নৃত্য পরিচালনা করেন দেশের নৃত্য জগতের অন্যতম পথিকৃৎ গওহর জামিল। দেশের চলচ্চিত্র শিল্পের ইতিহাস সংরক্ষণ এবং প্রামাণ্য দলিলাদি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা গবেষক মীর শামসুল আলম বাবু বলছেন, আব্দুল জব্বার খান সেই অর্থে বাংলা চলচ্চিত্রের, বাংলাদেশের বাংলা সবাক কাহিনী চিত্রের পথিকৃৎ এবং চলচ্চিত্র শিল্পের পথিকৃৎ এবং এই অঞ্চলের সংস্কৃতির একটি অঙ্গের, চলচ্চিত্রের মতো গুরুত্বপূর্ণ অঙ্গের পথিকৃৎ। 1956 সালের 3রা আগস্ট আমি বলবো বাংলাদেশের বাংলা চলচ্চিত্রের শুরু, সবাক কাহিনীচিত্রের শুরু, এবং আব্দুল জব্বার খান সেই শুরুর অগ্রনায়ক। আমার নাম শমশের টাকা। এবার কোথায় পালাবি?